সালমান এফ রহমানকে এবং আনিসুল হককে কোর্টে চালান করা হয়েছে। মানুষ ডিম মারল সালমান এফ রহমানকে। এরকম ডিম মারামারি রাজনীতি আমরা অনেক দেখেছি। শেখ হাসিনা যখন লন্ডনে এসেছিল, বিএনপি দলবদ্ধভাবে তাকে ডিম মেরেছিল। কিন্তু ডিম মারলেই তো সমাধান হয়ে গেল না। কি হবে সামনে? কিছু বিষয় নিয়ে চলুন আলোচনা করি। সাখাওয়াত সাহেব কতগুলো কথা বলেন, এর ভিতরে একটি আছে 7.6 সামথিং একটি অস্ত্র ব্যবহার করা হয়েছে ব্যাপকভাবে, যা পুলিশের কাছে থাকে না, এবং উনি ইঙ্গিত করেছেন প্রচুর সিভিলিয়ানদেরকে আর্মড করা হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে। এই সিভিলিয়ানরা কারা? এবং উনি বলেছেন যে পুলিশের গুলিতে বেশি মারা যায়নি, মারা গেছে মূলত এই সিভিলিয়ানদের গুলিতে। এটাকে উনি বলেন মূলত পুলিশদেরকে এনকারেজ করার জন্য এবং মানুষের রোশানল কাটিয়ে কাজে যোগ দেওয়ার জন্য, নাকি মানুষের যে ক্রোধ পুলিশের উপর সেটা কমানোর জন্য। যাই হোক, পুলিশের বিরুদ্ধে ক্রোধের মানুষের অনেক কারণ আছে। তবে উনি যে জিনিসটা ইঙ্গিত করলেন সেটা হচ্ছে এই যে সিভিলিয়ানদের আর্ম করে। সিভিলিয়ান কারা? এরা হচ্ছে মূলত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই তো, এর বাইরে তো আর কেউ না। এবং এদেরকে কে কমান্ড দেয়, কারা কমান্ড দেয়? আমি আপনাদেরকে শেখ হাসিনার নিজের স্বীকৃত ভিডিও ফুটেজ দিয়েছি প্রেস কনফারেন্সে, তাও জয় মামুনের প্রশ্নের উত্তরে, যে শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগকে ওনারা উপদেশ দেন। তো ওনারা উপদেশ দেন মানে কি? নিয়ন্ত্রণ করেন। ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করেন। কে নিয়ন্ত্রণ করেন? আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। এটা শেখ হাসিনার নিজের মুখের কথায় বেরিয়ে আসছে, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তাই এই যে শেখ হাসিনার পক্ষে কারা লড়বে, যদি সেখানে কিছু ভারতীয়রাও যুক্ত হয়, যেটা আমরা যথেষ্ট এভিডেন্স পাওয়া শুরু করেছি যে ভারত থেকে কিছু পাঠানো হয়েছে ফাইটার্স বা কিলার্স, তারপরে এটা ওভারঅল কোঅর্ডিনেশন করতে ছাত্রলীগ, যুবলীগ ওরা নেমেছে, এবং সেখানে তারা অনেকে পেটানোর পর হেলমেট খুলে গেছে। তারপরে আমরা দেখেছি তারা হচ্ছে ছাত্রলীগ। তো সেটা তো আর বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। আসিফ ভাই দেখলাম উনি বললেন যে আইসিটি মামলা হবে, এবং সেখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের তত্ত্বাবধানে সেটাকে ইনভেস্টিগেট করা হবে, উইচ ইজ ভেরি গুড, কারণ এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আরেকটি বিষয় হচ্ছে আইসিসিতে আমরা যে সকল নালিশ দাখিল করেছি, সেটা উনি ঠিকই বলেছেন। রোম ট্রিটিতে মূলত হচ্ছে যদি আপনার দেশে যদি আপনি রিড্রেস বা কোনো যদি মামলার কোনো ফল না পান, যদি আইসিটিতে শেখ হাসিনা মামলা যেটা শুরু হয়েছে প্রক্রিয়া, সেটা হলে ইনভেস্টিগেশন করে ওনারা ডাটা কালেক্ট করে ওনারা আলটিমেটলি মামলা প্রসিড করবেন। তারপরে কি হবে? তারপরে এটা ইন্টারপোলে দেওয়া হবে। ইন্টারপোলে দেওয়ার পর শেখ হাসিনা যদি ভারতে থেকে থাকেন, তার কাছে, ভারতের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। যদি রাজনৈতিক কোনো পেজি না লাগায় ভারত ভারত শেখ হাসিনাকে এক্সট্রাডিশন চুক্তি হিসেবে দিতে বাধ্য। তাই ভারত চাইবে এর আগে শেখ হাসিনা সেখান থেকে সটকে পড়ুক। মোস্ট লাইকলি শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবে বা টার্কিতেও যেতে পারে। টার্কিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ শেখ হাসিনা টার্কির এরদোয়ানের একটি রিকোয়েস্ট উনি রাখেননি। সেটা হচ্ছে যখন কিনা আপনার নিশ্চয় মনে আছে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন এরদোয়ানের কাছ থেকে সরাসরি ফোন এসেছিল শেখ হাসিনার কাছে, যে, এবং শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করেছেন যে ওনাদের ব্যাপার যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, অন্য কোনো শাস্তি যদি দেওয়া সম্ভব হয়। বাট শেখ হাসিনা সেখানে টার্কিকে যথেষ্ট তিরস্কার করেছিলেন, তাই টার্কিতে যাওয়ার সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যে উনি যাওয়ার জন্যই হামাসের প্রশংসা ইত্যাদি প্রশংসা করেছেন। সুতরাং মধ্যপ্রাচ্যে ওনার যাওয়ার একটি প্রক্রিয়া যদি হয়, সেখানে অত্যন্ত খুশি হবে ভারত, কারণ ভারত এই দায়ভার থেকে মুক্তি পেতে চায় যে তাদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে, তাদের এজেন্টকে তারা বাংলাদেশের সরকারের কাছে তুলে দিয়েছে। তাই ওখান থেকে যদি দ্রুত চলে যায় তাহলে ভালো। তবে তাকে শেখ হাসিনাকে যেতে হবে ইমিডিয়েটলি, কারণ আইসিটি থেকে যদি পরে ইন্টারপোলে দেওয়া হয় জেনোসাইডের জন্য, তাহলে বিপদে পড়ে যাবে শেখ হাসিনা। কারণ ইন্টারপোলে যদি দেওয়া হয়, সেখানে শেখ হাসিনাকে বর্ডার থেকেই ফেরত পাঠাতে যে কোনো দেশ বাধ্য থাকবে। আইসিসি সিগনেটারি সব দেশ নয়, আইসিসি মনে রাখবেন। আইসিসি, আইসিজে, আইসিটি তিনটা মেলাবেন না। আইসিটি বাংলাদেশের সরকার যেটা করছে, আইসিসি যেটা রোম ট্রিটির আন্ডারে, সব দেশের সিগনেটারি না। আইসিজে সেটা আলাদা প্রক্রিয়া, সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটার ব্যাপারটি অন্যভাবে আসবে। সেটা মূলত শেখ হাসিনার ইস্যু ছাড়াও ভারত সরকারের ইস্যুটি আসতে পারে সেখানে, এবং মূলত সেদিকে ইঙ্গিত করেছেন সাখাওয়াত সাহেব। তিনটা পার্থক্য আপনাদের বুঝতে হবে। আইসিসির
থেকে ওয়ারেন্ট যদি ইস্যু হতো তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ আইসিসি সিগনেচারি যেসব দেশ সেসব দেশে শেখ হাসিনাকে ধরে পাঠিয়ে দিত বাংলাদেশ সরকারের কাছে। তবে এটা খুব একটা দরকার আর এই মুহূর্তে হচ্ছে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটা দ্রুত করা প্রয়োজন, বিশেষ করে ইন্টারপোলের ওয়ারেন্টটা দ্রুত দিতে হবে, অন্যথায় শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে চলে যাবে। মধ্যপ্রাচ্য থেকে একবার যদি ঢুকে যায় সেখান থেকে আনা মুশকিল হবে, কারণ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে যারা কিনা আইসিসি সিগনেটারি নয়, সে বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন চুক্তিটি নেই। দ্যাটস এ বিগ প্রবলেম। তাই এই জিনিসটাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে জামাতের যারা অলরেডি মনে করছেন যে, বা যারা মনে করছেন যে নতুন সরকার বা এই পরিবর্তিত পরিস্থিতিতে জামাত খুব ভালো সুবিধাজনক অবস্থা থাকবে, আমি কথাটা বিশ্বাস করি না। কারণ আমি মনে করি বিএনপিরও এই ব্যাপারে শিক্ষা হয়েছে এবং খালেদা জিয়া ভেতরে ভেতরে উনি জামাতকে খুব একটা পছন্দ করেন না। সেই ভাষণ ওনার আপনাদের আমি অনেকবার শুনিয়েছি এবং তা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি তারেক জামাতকে খুব একটা পছন্দ করে না। জিয়াউর রহমানও বাধ্য হয়ে আন্তর্জাতিক জিও পলিটিক্সের কারণে জামাতের রাজনীতির অনুমতি দিয়েছিলেন। সরি, আমার একটি কফ হয়েছে, ক্ষমা করবেন। যাই হোক, তো এই কারণে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো না এবং সেটা ইঙ্গিত অলরেডি তাবিত আওয়ালের একটি ভাষণে আমরা দেখেছি যে তাবিত আওয়াল বলেছেন যে ধর্মকে ব্যবহার করে কোন রকম বাড়াবাড়ি আর এখন থেকে চলবে না। তাহলে সেটাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জামাত বিএনপির ভেতরে ঢুকে জামাত বিএনপির যেই মুক্তিযোদ্ধা যেই পরিচয়, মুক্তিযোদ্ধার দল, সেটা পরিচয়টাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে এবং শেখ হাসিনা অনেক ক্ষেত্রে এটাকে রাজনীতিকরণ মানে রাজনীতিকে একটা হাতিয়ার হিসেবে নিলেও এটা অনেকটা সত্য। কারণ উল্টো জামাত যে অনেক ক্ষেত্রে বেইমানি করে শেখ হাসিনার সাথে সংগ্রাম করেছিল বিএনপিকে নামানোর জন্য, সেটাও তো আমরা জানি। তাই জামাতকে এইবার আর খুব একটা পাশ দেবে না বিএনপি, সুতরাং জামাতের কোনো ফায়দা হবে না। তবে আমরা দেখলাম যে হেফাজতের আফম ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা দেওয়া হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। কারণ উনি একেবারে এমন কিছু আইডিওলজিতে বিশ্বাস করেন হেফাজতের এবং ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলন বিভিন্ন এই সকল বিষয়ে যেটা একেবারে ভয়ঙ্কর। উনি প্রাইমারি স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত উনি ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে চান এবং এছাড়া উনি যে সকল আমাদের লালন আমাদের সংস্কৃতি না এসব কথাবার্তা উনি যেসব বলেছেন, এমনকি এগুলোর বিরুদ্ধ মতবাদে বিশ্বাস করে আমার বান্ধবী যে রেজওয়ানা ও অ্যাডভাইজার, ও বিশ্বাস করে যে বাংলাদেশ ধর্মীয় ইয়ার কোনো রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। এবং আমরা সাকর সাহেবকে শুনেছিলাম একটি টক শোতে যে উনি আবু সাইদের মূর্তি বানাতে যান, কিন্তু মূর্তির তো সম্পূর্ণ বিরোধী এই আফম। সুতরাং এরাও এলিমেন্টগুলো রয়ে গেছে। তবে এলিমেন্টকে আমার মনে হয় উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে এই জন্যই যাতে ওরা আবার ফাল না পারে, এজন্য ওরা যেন ওদের ভিতরে যেন বিভক্ত হয়ে যায় যে আপনার একজন যেন বলতে পারে যে আপনি ওখানে গেছেন কিছু তো করতে পারেননি। ওদের ভিতরে এই ফাটল সৃষ্টি করার জন্য এটা একটি প্রক্রিয়া। ইয়াং ছাত্রদেরকে, ছাত্রদের ভিতরে দুজনকে, নাহিদকে এবং তার বন্ধু ওকে যে উপদেষ্টা বানানো হয়েছে, আমি তার তীব্র বিরোধিতা করি। কারণ এতে করে তাদের ভিতরে ফাটল সৃষ্টি হবে ভবিষ্যতে এবং তাদের ভিতরে রাজনীতিকরণ করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আমি মনে করি ঠিক হয়নি। আমাদের কন্ট্রিবিউশন আমাদেরকে মনে রাখার দরকার নেই ভবিষ্যৎ প্রজন্ম। আমরা হচ্ছে জেনারেশন এক্স, আমাদেরকে মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমরা নেতৃত্ব দিলে ভালো হবে, কারণ আমাদের জেনারেশন, কারণ আমরা অতি বৃদ্ধ না, আমরা আবার ইয়াংও না, আমরা হচ্ছে বর্তমানে নেতৃত্ব দেওয়ার যোগ্য যে জেনারেশন তা, এবং জেনারেশন জি কে আমরা রেডি করবো বা জেড তাদেরকে আমরা রেডি করবো। বর্তমানে যে জেনারেশন বুম মানে 46 থেকে 65 যে জেনারেশন, তাদেরও আগে জেনারেশন বর্তমানে দেশ শাসন করছে, সেটা মেনে নেওয়া যায় না। তাই যাতে করে ভবিষ্যতে মনে রাখে, ভবিষ্যৎ প্রজন্ম জেনারেশন জি যেন মনে রাখে বা আমাদের জেনারেশন মনে রাখে কারা এই আন্দোলনে জাতির সাথে বেইমানি করেছিল, তাদেরকে মনে রাখলেই যথেষ্ট হবে। অন্যথায় আবার সেই দেশদ্রোহীরা, দেশের এলিমেন্টের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যারা, তারা আবার দানা বেঁধে উঠবে এবং মৌলবাদীরা চাঙ্গা হবে। বাংলাদেশে এখনো স্বাধীন হয়নি, স্বাধীন হলে বাংলাদেশে সবাই বাংলাদেশে ফিরতে পারতো। বাংলাদেশে অনেকেই তার বাক স্বাধীনতার জন্য দেশে ফিরতে পারছে না।
কিন্তু বাংলাদেশকে এখনও সম্পূর্ণ স্বাধীন বলা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই দিকে কাজ করে।